বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর কলেজ অনলাইন ক্লাসরুমে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে একটু আলোচনা করছিলাম। আর আমার পরিচয় তোমরা জানো, জিয়াউল স্যার, তোমাদের ফিনান্স বিভাগের। আজকে 5 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর। গত ক্লাসে আর্থিক বাজারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমাদের আর্থিক বাজারে আরেকটি টপিক, সেটা হচ্ছে অংশীদারি আইন। অংশীদারি আইন বা যারা অংশীদারি ব্যবসা করতে চাও, পার্টনারশিপ বিজনেস, তো সেক্ষেত্রে কি কি বিধিবিধান আছে, আইন আছে, এগুলি তোমরা এখন থেকে জেনে নাও। একটা সুবিধা কি, কমার্সে যারা পড়ো, এই টপিকটা যদি এখানে ভালো করে বুঝো, তোমাদের আরেকটা সাবজেক্ট আছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, সেখানেও এই অংশীদারি আইন এবং যৌথ মূলধনী কোম্পানি আইন এগুলি একই আলোচনা রয়েছে, একই পড়া বিভিন্ন বিষয়ের মধ্যে থাকবে। আবার যখন হিসাব বিজ্ঞানের অঙ্ক করবা, সেখানেও অংশীদারি আইন, অংশীদারির অঙ্ক, এই ধরনের পার্টনারশিপ অঙ্ক রয়েছে। যাই হোক, আমরা আলোচনা করব অংশীদারি আইন কি। এটা 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে যে কোনো অংশীদার দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তি বর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। খুব সহজ সংজ্ঞাটা খেয়াল করো। 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে অথবা সকলের দ্বারা বা সকলের পক্ষে যে কোনো একজন অংশীদার দ্বারা পরিচালিত হলেও যে লাভটা হবে, মুনাফা হবে, তা নিজেদের মধ্যে চুক্তি অনুসারে বন্টনের মধ্যে যে একটা সম্পর্ক সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অনুপাতের একটা ব্যাপার থাকে, বিনিয়োগের সাথে একটা রিলেটেড থাকে। সবাই তো সমান বিনিয়োগ নাও করতে পারে, এই জন্য অনুপাত অনুসারেও লভ্যাংশ বন্টন হয়। যাই হোক, আগে আমরা বুঝবো অংশীদারি ব্যবসা 1932 সালে আইন দ্বারা মেনে শুরু করতে হবে। বাংলাদেশে যদি অংশীদারি আইন হয়, অংশীদারি ব্যবসা গঠন করতে হলে 1932 সালের অংশীদারি আইন মেনেই ব্যবসা শুরু করতে হয়। বাংলাদেশে বিদ্যমান 1932 সালের অংশীদারি আইনে 4 ধারায় বলা আছে কি, সকলের দ্বারা বা সকলের পক্ষে যে কোনো অংশীদার দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। যারা এই ধরনের সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেকে অংশীদার এবং একত্রভাবে ব্যবসায়িক দৃষ্টিতে তাদের ব্যবসা হলো অংশীদারি ব্যবসা। এই আইন সম্পর্কিত কিছু ধারণা দেওয়া হলো। সদস্য সংখ্যা 2 বা ততোধিক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের ব্যক্তি একত্রে অংশীদারি ব্যবসা গঠন করতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 2 জন এবং সর্বোচ্চ হতে পারে 20 জন সদস্য থাকতে পারে। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ হতে হবে 10 জন। তাই অংশীদারি ব্যবসা গঠনের শুরুতে 2 থেকে 20 জন, আর ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ থাকবে 10 জন ব্যক্তিকে স্বেচ্ছায় একত্র হতে হয়। আর চুক্তি অবশ্যই অংশীদারি আইনের একটা মূল পয়েন্টই হচ্ছে কি, চুক্তি। কোনো নাবালক বা পাগল এই চুক্তিতে সামিল হতে পারে না। মস্তিষ্ক পাগল, বিকৃত কোনো নাবালক এই অংশীদারির চুক্তি আওতাভুক্ত হতে পারবে না। তবে 1932 সালে অংশীদারি ব্যবসা আইনে 30-1 ধারায় বর্ণিত আছে, নাবালককে অন্য অংশীদারের সম্মতিতে এই ব্যবসায় সুবিধা দেওয়া যেতে পারে। অংশীদারি আইনে 5 ধারায় বলা হয়েছে যে অংশীদারি সম্পর্ক চুক্তি থেকে সৃষ্টি হয়, সামাজিক মর্যাদা থেকে নয়। এই চুক্তি যখন লিখিত হয় তখন তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। আর অবশ্যই নিবন্ধন করতে হবে। 1932 সালে অংশীদারি ব্যবসা আইনে 69-1 ধারা মোতাবেক অংশীদারি ব্যবসা নিবন্ধিত না হলে বা নিবন্ধন বইতে সংশ্লিষ্ট অংশীদারদের নাম লেখা না থাকলে কোনো অংশীদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি থেকে উদ্ধৃত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারবে না। অংশীদারি ব্যবসার 69-2 ধারায় বলা হয়েছে, অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা না হলে বা রেজিস্ট্রেশন বা নিবন্ধন বইতে কোনো অংশীদারের নাম উল্লেখ না থাকলে উক্ত অংশীদারি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিজাত অধিকার আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। 69-3 ধারায় বলা আছে, দাবির কথা বলা আছে। এখানে দেনা পাওনার জন্য মামলা নিষ্পত্তি করা বা মামলা করতে
1932 সালের 4 ধারা বলা হয়েছে 100 টাকার বেশি কোনো পাওনা আদায়ের জন্য অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। তো ভালো করে লক্ষ্য করো, মেয়াদ বাংলাদেশের বিদ্যমান অংশীদারি আইনে 7 ধারায় বলা হয়েছে কোনো অংশীদারি চুক্তিবদ্ধ অংশীদারগণ ব্যবসার স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ না করলে তা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হিসেবে বিবেচিত হবে। এগুলি একটু ভালো করে পড়বা। বিলুপ সাধন কিভাবে হবে? বাংলাদেশের 1932 সালে অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে সব অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কে বিলুপ্তিকে অংশীদারি প্রতিষ্ঠানে বিলুপ সাধন বলে। এই আইনের 40 ধারায় বর্ণিত আছে সব অংশীদারের সম্মতিক্রমে বা অংশীদারদের মধ্যকার অংশীদারি চুক্তির শর্তানুসারে এই ব্যবসায়ের বিলুপ সাধন ঘটতে পারে। দেউলিয়া ব্যাংক্রাফট অংশীদারি ব্যবসা আইন 1932 সালে 41 ধারায় বলা হয়েছে একজন ছাড়া অন্য সব অংশীদার দেউলিয়া হলে অংশীদারি ব্যবসা বাধ্যতামূলক দেউলিয়া বলে ঘোষিত হবে। একজন ছাড়া অন্য সব অংশীদার যদি দেউলিয়া হয় তাহলে অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলকভাবে দেউলিয়া ঘোষিত হবে। আর কোম্পানি অ্যাক্ট 1994 কিভাবে কোম্পানি গঠন করতে হয়? কোম্পানিটা কি? কোম্পানি হচ্ছে একটা আইনের অধীনে 1994 সালে কোম্পানি আইনের 2-1 ঘ ধারা বলা হয়েছে কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকেই বোঝায়। ভোটাধিকার কোনো কোম্পানির 50% বেশি শেয়ার বা ভোটদান ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে কোম্পানি আইনের 2 ধারা বলা আছে। সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে অধীনস্থ কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানি বা নিয়ন্ত্রণ কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলা হয়। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি, লিমিটেড কথাটা একটু বোঝার চেষ্টা করো। প্রাইভেট লিমিটেডের কতজন, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কতজন? বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইনে 1994 সালের 2-1 ধারায় বলা হয়েছে প্রাইভেট কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝাবে যা এর নিয়মাবলী অনুসারে শেয়ার ও ঋণপত্র কেনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাতে পারে না। আরো বলা হয়েছে কোম্পানি তার সদস্য সংখ্যা কোম্পানির চাকরিতে নিযুক্ত ব্যক্তি ছাড়া 50 জনের মধ্যে সীমাবদ্ধ রাখবে। তবে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে এরূপ কোম্পানির শেয়ারের মালিক হলে তাদের সঙ্গ অনুযায়ী একক সদস্য হিসেবে গণ্য করা হবে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 2-1 ধারা বলা হয়েছে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 50 জন। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে 1994 সালে কোম্পানি আইনে 3-1 গ ধারায় বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝাবে যেটি কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত যে কোনো সংখ্যক সদস্য নিয়ে গঠিত হবে। পাবলিক লিমিটেড কোম্পানি কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হবে। আর শেয়ার তো একটু আগে আমরা পড়ছি মূলধনের ক্ষুদ্রতম একক। আমাদের দেশের 1994 সালের বিধান অনুযায়ী শেয়ার বলতে কোম্পানির মূলধনের কোনো অংশকে বোঝাবে। ব্যক্ত বা অব্যক্তভাবে কোনো স্টক বা শেয়ারের পার্থক্য প্রকাশ পেলেই সেই স্টক ব্যতীত অন্যান্য স্টক সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। ঋণপত্র কিভাবে কোম্পানি, বাংলাদেশের বিদ্যমান কোম্পানি আইনে 94 2-1 বলা হয়েছে ডিবেঞ্চার বলতে কোম্পানির সম্পদের উপর চার্জ সৃষ্টি করুক বা না করুক কোম্পানির ডিবেঞ্চার, স্টক, বন্ড ও অন্যান্য সিকিউরিটি এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। বিলুপ সাধন কিভাবে এটাকে বিলুপ করতে হবে? এক্ষেত্রে 1994 সালে 241 ধারা অনুসারে নিচের যে কোনো কারণে কোম্পানি বিলুপ সাধনের আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানি বিলুপ সাধন হতে পারে। কি কি? প্রথম কথা বলা হয়েছে কোম্পানি শেয়ার হোল্ডারদের সভায় আদালতের মাধ্যমে কোম্পানি বিলুপ ঘটানো হবে এ মর্মে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হলে, অথবা কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান ও নিবন্ধকের কাছে বিধিবদ্ধ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে, নিবন্ধিত হওয়ার পরেও কোনো কোম্পানি 1 বছরের মধ্যে কাজ শুরু না করতে পারলে বা করতে না পারলে, প্রাইভেট কোম্পানি লিমিটেডের কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 কম এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 কম হলে, এই কাজগুলি যদি থাকে তাহলে অবশ্যই এটা বিলুপ্তি হয়ে যাবে। এগুলি একটু ভালো করে পড়বা। ব্যাংক কোম্পানি আইন 1991 সালে গঠিত। ব্যাংক 1991 সালের ব্যাংক আইন, এই আইন অনুযায়ী ব্যাংকগুলি তার নিয়ন্ত্রণ করে থাকে। 1971 সালে 16 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়। আর
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 গঠিত, যেটি 1991 সালে ব্যাংক কোম্পানি আইন তৈরি করে। 1991 শর্তই মূলত 1994 সালের কোম্পানি আইনের শর্ত হয়। ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার গঠন, উন্নয়ন ও নিয়ন্ত্রিত হচ্ছে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর দ্বারা সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে আইন তৈরি করে ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়। আর্থিক প্রতিষ্ঠান আইন 1993, যেসব আর্থিক প্রতিষ্ঠান এই ধরনের কাজ করে থাকে 1993 সালে আইন দ্বারা। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন, তুমি যদি ব্যবসা করতে যাও আমদানি রপ্তানির ক্ষেত্রে, এলসি করার ক্ষেত্রে, বৈদেশিক বিভিন্ন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, কেনা বেচা, এইসবের ক্ষেত্রে একটা আইনের দরকার আছে। সেটা হচ্ছে স্বাধীনতার পূর্ব পর্যায়ে একটা আইন ছিল 1947 সালে মার্চ মাসে একটা আইন, আর স্বাধীনতার পরবর্তী পর্যায়ে 1976 সালে সংশোধনের মাধ্যমে তারা যে আইনটা আছে সেটা এখনো বলবৎ রয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 সালে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স জারি করা হয়, সেই অনুযায়ী আইন করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2002। এইটা পরীক্ষায় প্রায়ই আসে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, মনোযোগ সহকারে শুনবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধের উদ্দেশ্যে আইন প্রণীত আইন মানি লন্ডারিং আইন 2002 নামে পরিচিত। সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত তারিখ থেকে আইন কার্যকর করা হয়। এই আইন অনুযায়ী মানি লন্ডারিং কি? অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্জিত সম্পদ বৈধ বা অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর ও গোপন করতে সাহায্য করা। এই আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং অপরাধ সম্পর্কে তদন্ত পরিচালনা করে। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক কাজের সাথে জড়িত অন্যান্য সংস্থার কাজকে তদারকি এবং পর্যবেক্ষণ করে। মানি লন্ডারিং এর কারণগুলি কি কি? কি কি কারণে মানুষ মানি লন্ডারিং করে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তি জ্ঞাতসারে স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর করলে, অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করা, সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে সাহায্য করা, বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার করা। আজকাল বিভিন্ন অপরাধীরা এটাই করে থাকে, বৈধ বা অবৈধ যে অর্থ এটা বিদেশে পাচার করে দেয়। অপরাধলব্ধ আয়ের মাধ্যমে আয়ের অবৈধ উৎস বা গোপনে বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, বিদেশ থেকে কি করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এক ধরনের মানি লন্ডারিং। সম্পৃক্ত অপরাধ থেকে অর্জিত টাকা সত্ত্বেও এই ধরনের সম্পত্তি গ্রহণ, দখল, ভোগ করা, এরকম কোনো কাজ করা যার দ্বারা অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করা। এখন এটার শাস্তি কি কি আছে? মানি লন্ডারিং এর অপরাধ কি? অপরাধ অনুযায়ী কি কি শাস্তি আছে? ন্যূনতম 4 বছর এবং সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। এর অতিরিক্ত দ্বিগুণ মূলধনের সমপরিমাণ বা 10 লক্ষ টাকা পর্যন্ত, যেটি বেশি সেটি অর্থদণ্ডে দণ্ডিত হবে। আদালত কোনো অর্থদণ্ড বা দণ্ডের অতিরিক্ত হিসেবে দণ্ডিত ব্যক্তির সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবে, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানি লন্ডারিং বা কোনো সম্পৃক্ত অপরাধের সাথে যুক্ত। মানি লন্ডারিং অ্যাক্ট, এটা একটু ভালো করে পড়বা, এটা পরীক্ষায় আসে। দেখো কালো টাকা কিভাবে মানুষ, এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করো। মানি লন্ডারিং এর যে চার্ট, এখানে মানি লন্ডারিং কিভাবে করে একটু খেয়াল করো। মানি লন্ডারিং সংগঠনের ঘটনা, মানি লন্ডারিং করার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তবে সাধারণত নিচের 3টি উপায় বা প্রক্রিয়ার মাধ্যমে মানি লন্ডারিং করা হয়। যেমন প্লেসমেন্ট, কোনো অপরাধমূলক কাজ থেকে উদ্ধৃত বা উপার্জিত অর্থ প্রথমবারের মতো অর্থ এটা প্লেসমেন্টের সাহায্যে করে থাকে। তারপরের কাজটা কি? লেয়ারিং। লেয়ারিং বলতে প্লেসমেন্ট করা অর্থ পর্যায়ক্রমে জটিল লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্তরে স্থানান্তরের প্রক্রিয়াকে বোঝায়। এই প্রক্রিয়ায় অর্থের উৎস লুকানোর জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মধ্যে ইলেকট্রনিক্স ট্রান্সফার, বিদেশি ব্যাংক ড্রাফট, ট্রাভেলার চেক, একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে বিভিন্ন শাখায় স্থানান্তর করা বা জমা করা। ইন্টিগ্রেশন, লেয়ারিং সফল হলে, এই পলিসিটা সফল করার পরে ইন্টিগ্রেশনের মাধ্যমে অবৈধ অর্থ এমনভাবে ব্যবহৃত হয় যাতে এটি একটি বৈধ পন্থায় উপার্জিত বলে মনে হয়। এভাবে লন্ডারিংকৃত অর্থ অর্থনীতিতে পুনর্বহাল হয়।
উদাহরণস্বরূপ বলা যায় অবৈধ অর্থে কেনা সম্পত্তি বিক্রি করা, বীমা পলিসির ঘন ঘন বাতিলকরণ, এইগুলি করেও টাকাটা কালো থেকে সাদা করে ফেলে। নিচের মানি লন্ডারিং এ বর্ণিত 3টি স্তরকে সংক্ষেপে বোঝানো হচ্ছে। দেখো, কালো টাকা বা অবৈধ অর্থ, প্রথম ধাপটা কি বলছে? স্থানান্তর করে ফেলছে। প্লেসমেন্ট প্রক্রিয়া অবৈধ কাজের মাধ্যমে অর্জিত অর্থ প্রাথমিকভাবে একত্রে জমা করছে, জমা করার পর এটা বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন শাখায় ট্রান্সফার করতেছে। লেয়ারিং প্রক্রিয়ায় পুনঃ পুনঃ বিভিন্ন লেনদেন করে অবৈধ অর্থের উৎস গোপন করার চেষ্টা করা হচ্ছে। আর 3 নম্বর ইন্টিগ্রেশন প্রক্রিয়া, অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ আইন সিদ্ধ করার ব্যবস্থা। ফ্ল্যাট কিনে ফেলতেছে, সম্পত্তি কিনে ফেলতেছে। আবার দেখো, এই সম্পত্তি ফ্ল্যাট যদি বিক্রি করে তাহলে বোঝা যাবে কি আমি সম্পত্তি বিক্রি করে এই টাকাটা পাইছি, যখন আবার এটাকে বৈধভাবে পরিচয় দিতে পারে। এইগুলি হচ্ছে কালো টাকার প্রসেস। বিস্তারিত আলোচনা আরও তোমরা জানতে পারবে। মানি লন্ডারিং এর হস্তান্তরযোগ্য কিছু দলিল আছে, এগুলির মাধ্যমে তোমার আর্থিক লেনদেন হয়ে থাকে। ধারে পণ্য কেনা বেচার ক্ষেত্রে এই ধরনের কাজ করা হয়ে থাকে। সাধারণত ধারে পণ্য কেনা বেচা করলে ক্রেতাকে একটা নির্দিষ্ট সময় পর পণ্যের দাম পরিশোধ করতে হয়। বিক্রেতা পাওনা টাকার দাম বাবদ একটি বিল তৈরি করে কাস্টমারের কাছে পাঠায়। ক্রেতা বিলে স্বীকৃতি দিয়ে পুনরায় বিক্রেতার কাছে পাঠায়। নির্দিষ্ট মেয়াদ শেষে বিক্রেতা এই বিলের অর্থ সংগ্রহ করতে পারে অথবা তার জানা পরিশোধ ব্যবহার করতে পারে। এভাবেও বিনিময় বিলের কাজটা হয়। চেক কি? তোমরা যারা অনেকেই দেখেছো, চেক হচ্ছে ব্যাংকের সরবরাহকৃত আমানতকারীর মাধ্যমে ব্যাংকের উপর একটা আদেশ দেয়, লিখিত আদেশ, যে আমার বাহককে এত টাকা প্রদান করুন, আমার অমুককে এত টাকা দিন। ব্যাংকে সে অর্ডার দিচ্ছে চেকের মাধ্যমে। এই চেকটা কি একটু ভালো করে দেখে নিও। আর প্রতিজ্ঞাপত্র, এই আজ্ঞাপত্র, ব্যাংক ড্রাফট, এভাবেও ব্যাংক স্বীকৃতি প্রদান করে যে হ্যাঁ আপনি অমুককে আমি টাকা দিতে বাধ্য থাকবো বা এরকম, তার একটা মধ্যস্থতা হিসেবে কাজ করে। যে ব্যাংক ড্রাফট চাইবা মাত্র এত টাকা প্রদান করুন। বীমা আইন 2010 আলোচনা করেছি আমরা। খুদা হাফেজ। তো আল্লাহ তোমাদের মঙ্গল করুক, সবাই সুস্থ থাকো, সবাই প্রত্যেকের জন্য দোয়া করো। আর এই টপিকগুলি নিয়ে আলোচনা করো, বইও বিস্তারিত দেওয়া আছে। আল্লাহ হাফেজ।